তিতির সরে যেতে পারছে না কেন? ঈশানের সাথে না হয় গায়ের জোরে পারবে না, তবে মুখে তো কিছু বলা উচিত। তবে তখন সেটাও পারছে না। মুখ কাচুমাচু করে বসে আছে মেয়েটা। ঈশান গম্ভীর মুখে এক হাত চেপে ধরে আছে, ছোট ছোট ভাঁজ পড়া মোমের মতো তুলতুলে পেট, অন্য হাত ব্যস্ত হয়ে টাইপ করছে ল্যাপটপে। তিতিরকে অবাক করে দিয়ে সত্যি সত্যি চালু করে ফেললো মুভিটা। চোখের সামনে বড় বড় অক্ষরে লেখা উঠল 365 ডেজ। আশ্চর্য বনে গেল তিতির। সে ভেবেছিল তাকে ভয় পাওয়ার জন্যই বলা হয়েছে কথাটা। এই লোকে তো সত্যি সত্যিই চালু করে ফেললো। হতাশ হয় তিতির। সারাদিন একরাশ কথা জমা করে রেখেছিল সে। রুষার কাছ থেকে বেরিয়ে সেন্সলেস হওয়ার আগে তার কথা হয়েছে ঈশানের বন্ধু নাইম ভাইয়ের সাথে। অনেক কথা জেনেছে সে। যতটুকু জেনেছে ততটুকুতেই সে স্পষ্ট কোনো এক অজানা অধ্যায়ের আন্দাজ করতে পারছে। কিন্তু সে সেটা মোটেই বুঝতে দেবে না, যতদিন না অবধি ঈশান নিজে মুখে স্বীকার করবে, নিজে থেকে মনের কথা জানাবে। এক চুলও এগোবে না সে। তিতির নড়াচড়া করবে না এখন। বুকটা শব্দ করে আন্দোলন করছে। কোনোভাবে কেউ বাঁচাতে আসলে চিরজীবন কৃতজ্ঞ থাকবে সে। মুভি চালু করে দু হাতে জড়িয়ে বাঁকা করে বসলো তিতিরকে। দু পা টেনে পাঁজা কোলে এক সাইডে রেখে কোমর চেপে ধরে রইল। তিতির আর চোখে তাকালো ঈশানের দিকে। লোকটার মুখ বড্ড স্বাভাবিক। এই অবস্থায় স্বাভাবিক কি করে থাকা সম্ভব? পুরো মুভি কি এখন এই মানুষটার সাথে বসে বসে দেখতে হবে? ঈশান হঠাৎ গম্ভীর গলায় বলে উঠল, কি বলেছিলাম মনে আছে তো? কক কক কি? কন্ট্রোল কি আগে হারায়? আমি এসবের মধ্যে নেই। ভয় পাচ্ছিস? কিসের ভয়? মোটেই না। ঈশান পিছিল হাসলো। মুখটা এনে স্থির করিল তিতিরের কানের কাছে। গরম নিঃশ্বাসে শিউরে উঠেছে শরীর। হাসকি স্বরে বলল, মেয়ে মানুষের অবশ্য প্রচন্ড ধৈর্য। ভাঙবে তবু মচকাবে না। তোর ক্ষেত্রেও সেটা হওয়াই স্বাভাবিক। তবে তিতির তাকাতেই চাইলে ঈশানের মুখ দিকে। তবে ঈশান তার খুবই কাছে। ঘাড় কাত করতে গেলেই ঈশানের নাক মুখে স্পর্শ লাগছে তার কাঁধে। তবে আমি আমার গ্যারান্টি দিতে পারছি না। কিন্তু এ আবার কি কথা? গ্যারান্টি দিতে পারছি না তো তবে দেখতে হবে কেন? মুভি এরই মধ্যে চলতে শুরু করেছে। কয়েক সেকেন্ড চলার পরই মুখে বিরক্তসূচক আওয়াজ করল ঈশান। কেমন বিরক্ত গলায় বলল, শুরুরটুকু দেখে মজা নেই বল? এগিয়ে দেই। তিতির পুতুলের মতো বসে আছে ঈশানের কোলে। পায়ের আঙুল খামচে ধরা বিছানার চাদর। দু হাত মুঠো করে রাখা নিজেরই কোলের ওপর। তাকাচ্ছে না ল্যাপটপ স্ক্রিনে। তাকাচ্ছিস না কেন? রোজা রমজান এর দিন, ক্ষমা করুন আমাকে। আর জীবনে এমন সেমন কথা বাড়াবো না আপনার সাথে। কি আশ্চর্য, রোজা রমজানের দিন বলে বউকে রোমান্স শেখানো তো মানা নেই। 101 বার বউ বউ করা হয়। হোক, সে কি ভুলে গেছে সব কথা? বলেনি। নাটক হোক আর সিনেমা, সে কারণেই হোক। বলেছিল তো সে ওসব কঠিন কথা এত সহজে ধরা দেবে সে। ঈশান আলগোছে তিতিরের মুখটা ঘুরিয়ে দিল সিনেমার দিকে। শিরদাঁড়া বেয়ে শীতল স্রোত নেমে গেল মেয়েটার। কোলের ওপরে নিজের ওড়না নিয়ে কোটাকুটি করা হাতটা এক ঝটকায় উঠে গেল ঈশানের গায়ে। নিজের অজান্তেই হাতটা আঁকড়ে ধরল ঈশানের উন্মুক্ত কাঁধ। ঈশান গম্ভীর মনোযোগে পরখ করতে ব্যস্ত তিতিরের লজ্জায় রাঙা মুখটা। তার ছটফটে কার্যকলাপ। তার এক হাত এখনো তিতিরের গাল চেপে ল্যাপটপের দিকে ঘুরিয়ে রাখা। তিতির যতবার চোখ বুজছে হাতের চাপ তত দৃঢ় হচ্ছে। ঈশানের হাতটা জোর করে সরিয়ে দিয়ে ঘাড় ঘুরিয়ে নিতে চাইল সে। পারল না। চোখ বন্ধ করছিস কেন? ল, দেখবো না আমি ওসব। ছি, ছি। হুম। গাল ছেড়ে হাত নামলো আবার কোমরে। অন্য হাতে টান দিয়ে সরিয়ে ফেললো গলার ওড়না। জামার গলা অস্বাভাবিক বড়। ঈশান বিরক্ত হলো। তিতির বড় বড় করে তাকালো। তোকে কতবার বলেছি জামার গলাটা ছোট দিবি হু? বলার পর আর জামা বানালাম কবে? তা ঠিক এক নজর ফেললো স্ক্রিনে। ভয়াবহ অংশ চলছে। ঈশানের ঘোর লাগা দৃষ্টি অনুসরণ করে ভয়ার্থভাবে অধিক তাকাতেই আটকে উঠল সে। ঈশানের হাত অবাধ্যতার সাথে নড়াচড়া করছে তার নগ্ন পেটের ওপরে। ঈশান নিজের দৃষ্টিও সিনেমার দিকে রেখে হাসকি স্বরে বলল, আমরা এভাবে ট্রাই করলে খারাপ হয় না কিন্তু, তাই না বল? ওয়ানা ট্রাই? সর্বনাশা কথা।
যে সিন চলছে ওটা ক্রিয়েট মানে কি? মরার বুদ্ধি। দুদিকে সজোরে মাথা নাড়ল তিতির। চায় না সে। ঈশান ভ্রু বাঁকালো। আর ইউ শিওর? আবার মাথা ঝাঁকায় মেয়েটা। ঈশান বাঁকা হাসে। আবার মুখ ঘুরিয়ে দেয় মুভির দিকে। কানের কাছে ফিসফিস করে বলে, আই থিংক যে গানটার জন্য অত দূরে আসা ওই পার্টটা এনজয় করা উচিত বল। বলা শেষে কাজ করতে দেরি নেই। ঝটপট মুখস্থের মতো সিনেমার অংশ এসে থামলো গানের কয়েক সেকেন্ড আগের মোমেন্টে। এখন কি ঘটবে জানে তিতির। মাথা ঘুরছে তার। পুরো অংশটুকু দেখবি, মন দিয়ে দেখবি, তারপর ডিসাইড করব কে হারলো কে জিতলো। আমাকে নামান আগে আপনি। এভাবে এমন জায়গায় বসে নামান আগে। ঈশান হাসে। আশকি স্বরে বলে, এটাই তো বাজির মেন আকর্ষণ। এটাই তো শর্ত। এমন অবস্থায় কে কন্ট্রোল করতে পারে সেটা মেন বিষয়। সময়ের সাথে পাল্লা দিয়ে আন্দোলিত হচ্ছে দুটো উত্তাপ মানবদেহ। গভীর আদরে মত্ত হতে চাইছে দুটো দেহ। ঈশান আচমকা খিচে চোখ বুজে ফেলল। দাঁতে কামড়ে ধরল নিজের ঠোঁট। তিতিরের বড় বড় নখ এরই মধ্যে দাবিয়ে দিয়েছে তার উন্মুক্ত ঘাড়ে। স্বাভাবিকভাবে দ্রুত চলছে শ্বাস প্রশ্বাস দুজনেরই। তিতির এলোমেলো দৃষ্টি লুকাতে ব্যস্ত। ঈশানের নজরে নজর পড়তে রুহু কাঁপে তার। সেই দৃষ্টি এই দৃষ্টি খুন করে তাকে। তিতির এবার ধাক্কা দিয়ে উল্টে দিল ল্যাপটপ। ঈশান বাধা দিল না, তবে তিতিরকে সরতে দিল না। তিতিরের খেয়াল হলো খামচে ধরে রাখা ঈশানের কাঁধের দিকে। হা হয়ে গেল সে। রক্ত গড়াচ্ছে। ব্যস্ত হয়ে মুখ খুলতে গেল সে। ওখানটায় ইশারা করে। তার আগেই নরম ওষ্ঠজোড়া দখলে গেল ঈশানের। ভেজা ছোট্ট একটা চুমু দিয়ে থামল সে। কোমরে খামচে ধরা হাতটি জামার ভিতরে অবাধ্যতা শুরু করেছে। আর ইউ শিওর কিছু ট্রাই করতে চাস না? চাই না। ঈশান হাতের মধ্যে আধ ভেজা চুলগুলো পেঁচিয়ে নেয়। মুখ ছুঁই ছুঁই তিতিরের মুখ। শিওর? হু? চিল চাস না? মাথা নাড়ে তিতির। ঠোঁটে ঠোঁট কামড়ে রাখে। মুখটা লাল হয়ে গেছে একদম। ঈশান নাক ঘষে মেয়েটার কণ্ঠদেশে। আবেশে বন্ধ হয় চোখ জোড়া। ঈশান ভেজা চুমু খায় সেখানটা। আদরের তীব্রতায় মুহূর্তে লাল টকটকে হয়ে ওঠে। ঝিরঝিরি রক্তের ফোঁটা বেরিয়ে গেছে। ব্যথায় বারবার মৃদু চিৎকার দিচ্ছে সে। তোর শরীর তো অন্য কিছু বলছে। ঈশানের কণ্ঠে চমকে ওঠে তিতির। ঈশানের কামুক দৃষ্টিতে খেই হারাচ্ছে নিজের ওপর। বলুক, আমি মুখে স্বীকৃতি দিয়েছি কি? দেয়নি তো। ঈশান বেডসাইড টেবিল থেকে আচমকা কিছু একটা বের করে। ঝনঝন শব্দে চোখ বড় বড় করে তাকায় সে। হতভম্ব হয়। অস্ফুট স্বরে বলে ওঠে, হ্যান্ডকাফ। ঈশানের হাতে তখন হ্যান্ডকাফটা ঘোরাচ্ছে আঙুলের সাহায্যে। এমন অসহায় অবস্থায় ভীষণ কান্না পেল আজকের। পুরুষ মানুষের জোরের ওপর নারী কেন অসহায়? সে যখন সম্মতি দিচ্ছে না, এত জোর কিসের? কেন দেখাবে? খাতা কলমে বৈধতা আছে মানে? সমাজ আইন স্বীকৃতি দিয়েছে বলে? ধর্মে হালাল হয়েছে বলে? তাহলে মনের হিসেব মানা হবে না কেন? মনের হিসেব সে চায় না ঈশানকে এখন। সে পুরুষ এখনো তাকে স্ত্রীর স্বীকৃতি দেয় না। ভালোবাসে না। বারবার শুধু দেহের চাহিদায় কাছে টানে তাকে। এমন কেন হবে? আমি চাই চাই না। ছেড়ে দিন আমাকে। তোর শরীর চাই? তাহলে তোর চাওয়া হলো না সেটা? আ আ আমি চাই না। বসে আছিস তো আমার কোলে, টের পাচ্ছি তোর চাওয়া। আমার চাওয়া টের পাচ্ছিস না? কিছু একটার অনুভব করতেই গা হিম হয়ে গেল তার। শরীর ঝাঁকি দিয়ে উঠল মেয়েটার। ক্যান ইউ ফিল ইট? হু? তিতির জবাব দেয় না। সত্যি বলতে সব দিক ভেবে দেখলে এই মুহূর্তটা শুধুমাত্র তাকে দুর্বল করা। রোজ রোজ তার ওপর এই এক অত্যাচার কেন করা হবে? আহ আহ আমি কিছু ফিল করতে চাচ্ছি না। ঈশান ভাই, দয়া করে যেতে দিন আমাকে। ঈশানের মুখ গম্ভীর হলো। কোমর উঁচু করে ওকে নামালো কোল থেকে। বিছানায় বসা মাত্র ওড়নাটা গলায় জড়িয়ে ফেললো সে। শরীর কাঁপছে। ঈশান এক নজর তাকালো নিজের কোলের দিকে। সেদিকে তিতিরও তাকালো। হতভম্ব হয়ে গেল। দ্রুত বিছানা থেকে নামতে উদ্যত হতেই আবার খোঁচা খোঁচা দাড়ির ছোঁয়া পেল কাঁধে। চাচ্ছিস তো আমাকে? বাধা কোথায়? হুম? তিতির নিজের ছন্নছাড়া দৃষ্টি সামলালো। তোতলানো গলায় বলল, আর একদিন জোর জবরদস্তি করলে কেস করব আমি আপনার নামে। শব্দ করে হাসতে ইচ্ছে হলো তিতিরের কথায়। বলতে ইচ্ছে হলো, কেসটা কোনো থানায় নেবে তো? মুখে বলল, কি বলবি কোর্টে? আপনি আমাকে
আহ, আপনি আমাকে। ঈশান গলার স্বর খাদে নামায়, হাসকি স্বরে বলে, আমি তোকে কি আদর করতে চাই শুধু? লজ্জায় শরীর কাঁপে তিতিরের। কি অবলীলায় লোকটা কথাগুলো বলে ফেলে, এক ফোঁটা লজ্জা থাকলে হয়। মুখ বাঁকিয়ে বলে, অশ্লীল। ঈশান আঙুলের উল্টো সাইড তিতিরের গাল স্পর্শ করলো, ধীরে ধীরে স্লাইড করছে সেখানটায়। তিতির বিছানার চাদর খামচে বসে রয়। ঈশান আবার একই স্বরে বলে, স্বামীর আদর যদি তোর মতো সব নারীর অশ্লীল লাগতো, তাহলে দেশের জনসংখ্যা কবেই বিলুপ্ত হয়ে যেত ডাইনোসরের মতো। আশ্চর্য কথাবার্তা। ডাইনোসররা কি স্বামী ডাইনোসরের আদরের অভাবে বিলুপ্ত হয়েছে নাকি? ইললজিক্যাল যুক্তি। বিলুপ্ত হয়ে যেতাম তাও ভালো, তবু আপনার মতো ডাইনোসরের সাথে এক মুহূর্ত নয়। ঈশানের হাতের আঙুল এখন এসে ঠাঁই নিয়েছে তিতিরের রক্তিম ওষ্ঠজোড়ার ওপর। ক্রমাগত উল্টে পাল্টে দলিত মথিত হচ্ছে ঈশানের আঙুলের চাপে। হাঁপাচ্ছে মেয়েটা, বুকের ওঠানামা ভীষণ আবেদনময়ীর মতো দৃশ্যমান। একবার আদর করতে দে, তারপর দেখবো এই সেম কথায় স্থির থাকতে পারিস কিনা তুই। আমি এ জীবন দিব্যি কাটিয়ে দিতে পারবো আপনার আদর ছাড়া। ঈশান ফিচেল হাসে। সেটা তো এখনো করিনি বলে মনে হচ্ছে, তবুও দরকার নেই আমার। ঈশান মুখ সিরিয়াস করে গম্ভীর গলায় বলে, আমি অত সাধু সন্ন্যাসী হতে পারবো না। আমার লাগবে বউ। বউকে আদর করব আমি। যত দ্রুত মনকে মানিয়ে নিবি তত ভালো। না হলে আর কি, বেঁধে ফেলা ছাড়া উপায় নেই। ঈশান শেষ কথাগুলো বলল নিজের হাতের হ্যান্ডকাপ গুলোর দিকে তাকিয়ে। আতঙ্কিত হলো তিতির। মানে কি বেঁধে ফেলবে মানে? এর আগে অন্য একটা মুভিতে দেখেছিলে। সর্বনাশ। ও, ও, ওই হ্যান্ডকাপ গুলো কি? ঈশান নিজের হাতের দিকে তাকিয়ে উল্টে পাল্টে পরখ করে জিনিসটা। মাথা নাড়ে বিজ্ঞের মতে। হু, তোকে বাঁধার জন্য। এখন ভেবে দেখ, আদরের সময় আমাকে খামচে ধরে একটু হলেও শোধ তুলতে চাস, নাকি বন্দি হয়ে তোকে আদর করার পুরো স্বাধীনতাটাই আমাকে দিতে চাস? দুটোই আমি এনজয় করব, চয়েস ইজ ইওর। ভাব ভাব। মেজাজ খারাপ হচ্ছে তিতিরের। সবকিছুতে ভয়, জোর, অশান্তি, ভালোবাসা কোথায় এখানে? দুজনের মন রয়েছে এদিক সেদিকে, একসাথে হচ্ছে না, অথচ শরীর একসাথে করতে উঠে পড়ে লাগার কি মানে? আমি কোনোভাবেই নিজেকে সমর্পণ করব না। ইতিমধ্যে চাচ্ছিস তুই আপনার কল্পনায়, এখনো চাচ্ছিস? তোর চোখ জোড়া বলে দিচ্ছে। বাধা কোথায় তাহলে হু? তিতির অবাক হলো বোধহয় খানিকটা। বাধা কোথায় জানে না সে। বাধা শুধু গোটা দেয়াল খাড়া করা তাদের সামনে। আর বাধা দেখতে পারছে না। তিতির নিজের শরীরে তোলপাড় বেশ সামলে নিয়েছে। পেটের ওপরে ঈশানের হাত জোড়া দু হাতে সরালো। শরীরের ক্ষুধায় আমরা অনেক ভুলই করে ফেলি ঈশান ভাই। তখন টের পায় না এই মুহূর্তে আমার বা আপনার দুজনেরই শরীর সেই ভুলের ইশারা করছে। যে মুহূর্তে আমরা তাতে সায় দেব, শরীরের কথা শুনবে, মস্তিষ্কের যুক্তি না মেনে, দেখবেন বেহায়া শরীরটার ক্ষুধা মিটে যাওয়া মাত্র আপনার বেহায়া মনটা মস্তিষ্ককে দায়ী করবে ঘটিয়ে ফেলা ভুলের জন্য। ঈশান বাকরুদ্ধ হয়ে শুনল তিতিরের কথা। মেয়েটা সবেতে শরীর টেনে আনছে কেন? সেদিন রাতে ওকে যে সে বলল তিতির প্রথম নারী যাকে ঈশান ছুঁয়েছে, বিশ্বাস করেনি মেয়েটা। ঈশানের মুখ কঠিন হয়। আমাকে ভালোবাসিস তুই? তিতির এক পলক তাকায় ঈশানের দিকে, কেমন একটা হাসে। কি এসে যায় তাতে? এসে যায় বল। বুঝি না, বাসি হয়তো বা বাসি না। ঈশানের মুখ জুড়ে কাঠিন্যে ফুটে উঠেছে। নিজের সিদ্ধান্তের ওপর অটল না। আগে ছিলাম, এখন নই। রাহাত নামের ওই ছেলেকে ভালোবাসিস? বাসা উচিত ছিল, ভুল হয়ে গেছে না বেশে। ঈশান চুপ করে স্থির তাকিয়ে থাকে তিতিরের দিকে। দুজনের মধ্যে এতক্ষণ উপচে পড়া উত্তেজনার ভাটি পড়েছে। তিতির উঠে দাঁড়ায় বিছানা থেকে, টেনে টুনে জামা কাপড় ঠিক করে, ঘাড় ঘুরিয়ে বাঁকা গলায় বলে, একই প্রশ্ন আমিও করি তাহলে, ভালোবাসেন আমাকে? থমকায় ঈশান। বুকটা ধুকপুক করে উঠল তার। মুখটা কেমন থমথমে হলো। সামান্য প্রশ্নের জবাব এত দ্বিধা? বাসেন আমাকে ভালো? ঈশান নিজেও উঠে দাঁড়ায় বিছানায় থেকে। চেয়ারের ওপর থেকে কালো টি শার্টটা এক ঝটকায় গায়ে জড়ায়। ভারী গলায় বলে, এখনো না বোধহয়। বুকের ভিতরটা জ্বলে যায় তিতিরের। মলিন হাসে, হাসিতে স্পষ্ট বিদ্রুপের ছাপ। রুষাকে ভালোবাসেন? না। ভালোবাসা ভুলে গেলেন এত সহজে? আই নেভার লাভড হার। ফোঁস করে দীর্ঘশ্বাস ফেলে তিতির।
এত এত দ্বিধাদ্বন্দ্বের ভিড়ে অসহ্যকর অনুভূতির মধ্যে থাকে সে সবসময়। গভীরভাবে ছুঁয়েছেন ওকে কখনো? তিতিরের এ প্রশ্নে ঈশানের মেজাজ হারায়। আমি একবারও বলেছি ওকে গভীরভাবে ছুঁয়েছি আমি? বিয়ের রাতে বলেছিলেন, আমি বলেছিলাম আমি ওর সাথে ফিজিক্যালি ইন্টিমেট হয়েছি। বলেছিলাম এইভাবে স্পষ্ট করে। গা শিউরে ওঠে মেয়েটার, গা গরম হয় লজ্জায়। ঈশান ভাই। ঘুরে দাঁড়ায় তিতির, মুখোমুখি হয় ঈশানের, গম্ভীর গলায় বলে, আমাদের বিয়ের আজ 6 দিন সবে, আর 10টা স্বাভাবিক বিবাহিত দম্পতির মতো সবটা শুরু হয়নি আমাদের। আমি আপনি আজকের দিয়ে এক ঘরে ছিলাম 3 দিন, দুর্ভাগ্যবশত 3 দিনই আমি আপনি। খানিক থামে তিতির, কেমন অস্বস্তি হচ্ছে। তুই আমি আমি আপনি আমাদের নিজেদেরই কথায় রাখেনি। প্রথম রাতে আপনি মুক্তি চাইলেন নিজ ইচ্ছায়। আমারও আপত্তি নেই। অন্য নারীর ছোঁয়া পুরুষ আমার প্রয়োজন নেই। সারা জীবন কুমারী থেকে যাব আমি, যেমন আমার স্বামী তেমন না হলে আমার খুব সমস্যা। সেখানে খুব ভালো হয়েছে আপনি নিজেই মুক্তি চেয়েছেন। তবে সে যুক্তিতে উচিত, কিন্তু আমার আপনার বিশাল দূরত্ব। আজ বাদে কাল আমরা আলাদা, কিন্তু এই মিথ্যা সম্পর্কের কলঙ্ক গায়ে নিয়ে ঘুরতে আমার সমস্যা নেই। ঠিক নয়, কিছু করার নেই আসলে আমার। তবে নিজের মনের কাছে আমি অপরাধী হব না। আপনি যেমন পুরুষ আমিও নারী। আপনার চাহিদা থাকলে আমারও আছে। সে কারণে একে অন্যের মধ্যে ঝলসে না গিয়ে দূরত্বে থাকা উচিত। আপনি মুক্ত, কাগজ কলমে মুক্তির আগেই আমি মন থেকে মুক্তি দিলাম আপনাকে। আপনি শরীরের প্রয়োজনে যার সাথে ইচ্ছে পারেন। তবে আমাকে দয়া করে ব্যবহার করবেন না, আমার সতীত্ব কেড়ে নেবেন না। বারবার এক কথা, মাথা ছিঁড়ে যাচ্ছে তার। ভয়াবহ রাগ হচ্ছে তার। রাগের কারণ এতক্ষণ বলা তিতিরের কথা। তাই কি মস্তিষ্ক বলছে একটু আগে করা তিতিরের ওই প্রশ্নখানা, সে তিতিরকে ভালোবাসে কিনা, বাসে কি, এমন অনুভূতি হচ্ছে কেন তার? আচমকা হাত চলে গেল তিতিরের কণ্ঠদেশে, উন্মাদের মতো চেপে ধরে ঠোঁট ডোবালো পুরো মুখে, টুকরো টুকরো চুমুতে ভরিয়ে দিল মুখটা। তিতির ছটফট করছে। আহ আহ আবার আপনি কেন? ঈশান জবাব দেয় না। মুখ জুড়ে তার চুমুর বর্ষণ। এক প্রকার তুলে নিয়ে ফেলল বিছানায়। 2 হাত মাথার ওপরে নিজের এক হাতের মধ্যে নিয়ে নিল, অন্য হাতে ছটফট করা কোমর বিছানায় মেশালো। নিজের শরীরের সমস্ত ভর ছেড়ে দিল ছোট্ট শরীরটার ওপর। উন্মাদের মতো নিজের আক্রোশ মেটাচ্ছে মেয়েটার কণ্ঠদেশ ক্ষত বিক্ষত করে। ঈশানের চুমু আর চুমুতে স্থির নেই, সেটা তীক্ষ্ণ এখন। র করে ফেলেছে তার শরীর। আবেশ কাজ করছে না তিতিরের, যন্ত্রণায় গা গোলাচ্ছে, কেমন ঘৃণা হচ্ছে নিজের ওপর। জোর জবরদস্তি বিয়ে, রোজ রাতে রাগারাগি, জোর জবরদস্তি করে শরীরে ক্ষত, কোনোমতে বাঁচিয়ে রেখেছে নিজের শেষ সম্ভ্রমটুকু। কবে যে এই জেদি একরোখা মানুষের জেদের নিচে সেটা মিশে যায়। মরে যেতে ইচ্ছে করছে তার এখন। ঈশানের এখনকার স্পর্শে বিন্দুমাত্র ভালোবাসা, মায়া, আদরের ছিটাফোঁটা নেই। মনে হচ্ছে গোটা এক জীবনে সকল রাগের বহিঃপ্রকাশ করছে তার শরীর জুড়ে। তিতির 2 হাতে ঠেলে সরিয়ে আচমকা চড় বসিয়ে দিল ঈশানের গালে। কাজটা হলো একদম হুট করে। তিতির করতে চায়নি এটা, সে তো শুধু সরাতে চেয়েছিল। ঈশানের মুখে রক্ত জমলো রাগে। গলা চেপে ধরল বিছানায়, এক টানে গায়ের জামাটা ছিঁড়ে ফেলল তিতিরের। বুকের সামনে শুধুমাত্র কালো রঙের একটা ইনার রইল। 2 হাতে বুক আড়াল করল তিতির। শব্দ করে কেঁদে উঠল ঈশান, চিৎকার করে উঠল, করে দেই সর্বনাশ, করে দেই, থামিয়ে দেই এই আত্ম অহংকার, নিজের সতীত্ব নিয়ে দেব মুখোল দেব। তিতিরের শরীর ঈশানের এই রূপে জমে বরফ হয়ে গেছে। চিৎকার করে কাঁদতে ইচ্ছে হলো, কেঁদেও ফেললো। ঈশান বিছানা থেকে উঠে সরে গেল। 2 হাতে খামচে ধরল মাথার চুল। তাকালো তিতিরের দিকে, গলায় অসংখ্য কামড়ের দাগ, একদম ইনারের ওপর পর্যন্ত। গায়ের সুতির জামাটা 2 ভাগ হয়ে গেছে, এলোমেলো বিধ্বস্ত অবস্থা মেয়েটার। গলা চেপে ধরায় 5 আঙুলের ছাপ স্পষ্ট। কঠিন মুখ তবুও স্বাভাবিক হয় না। দ্রুত পায়ে দরজা খুলে এসে দাঁড়ায় বারান্দায়, সিগারেট ঠোঁটে নেয়। কেন আঘাত করল মেয়েটাকে? একটাও তো ভুল কথা বলেনি মেয়েটা, সে নিজের মুখে বলল। সে ভালোবাসে না তিতিরকে, তাহলে কোন ভরসায় মেয়েটা তাকে নিজের সবথেকে দামি সম্পদটা দেবে? সলি বা কেন চাচ্ছে এই মেয়ের কাছে? আসলে সে তার চিরাচরিত রূপ ধরে রাখতে পারে না কেন?
কোথায় হারিয়ে যায় তার শক্তপোক্ত চরিত্র? কখনো কোনো মেয়েকে ছুঁয়ে না দেখা সে মাতাল হয়। ওই ছোট্ট শরীরটা ছুঁয়ে দিতে, কাছে টানতে, উন্মাদ হয় ওই ঠোঁটের স্পর্শ পেতে, হারায় নিজের হিতাহিত জ্ঞান। হাজারবার রুষা সহ অনেক অনেক মেয়ে বিলিয়ে দিতে চেয়েছে তাদের সব। কই চোখ তুলে তাকানোর কথাও তো কখনো ভাবেনি সে, গভীরভাবে ছোঁয়া তো দূর। তাহলে এই বাচ্চা মেয়েটা তাকে পাগল করে কোন জাদুতে? তখন কেন রাগলো তিতির ওকে বারবার বাধা দিচ্ছে? তাই নাকি তিতিরের প্রশ্নের সঠিক জবাব দিতে পারল না সে? ভালোবাসা সেটা কি, কিভাবে হয়? আগে তো এই প্রশ্নই কেউ করলে এত ছটফট করেনি মন। রুষার প্রতিবার জিজ্ঞেসে বিরক্ত হয়েছে, তবে তিতিরের প্রশ্নে তোলপাড় হলো কেন বুকে? ভালোবেসে সে এই মেয়েকে বাসে কি? না বাসলে প্রশ্নের জবাব না দেওয়ার এত যন্ত্রণা হচ্ছে কেন তার? রাগ হচ্ছে কেন? অসহ্যকর অনুভূতি, মানসিক রোগী লাগছে তার এই টানাপোড়েনে। রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে কেন কষ্ট দিল মেয়েটাকে? নিজের অনুভূতি বুঝতে পারার রাগটা ঢাললো মেয়েটার ওপর। ও কেন বলল রাহাতকে ভালোবাসা উচিত ছিল ওর? কেন বলবে তার নামে কবুল পড়ে অন্য পুরুষের নামও মুখে আনা যাবে না, একদম যাবে না। অন্ধকার আকাশের দিকে তাকিয়ে সিগারেটের ধোঁয়া ছেয়ে ফেলছে আশপাশ। তিতির বিধ্বস্ত হয়ে পড়ে আছে, দু হাত এখনো আড়াল করা উন্মুক্ত শরীর। কান্না থামছে, হেঁচকি উঠছে এখন। দুনিয়ার সব থেকে অসহায় নারী মনে হচ্ছে তার নিজেকে। যার বাবা মা নেই তাদের ভাগ্য হয়তো এমনই হয়। মেয়েদের জীবনে দুটো পুরুষ তাদের ভরসা হয়, এক বাবা, অন্যজন স্বামী। বাবা নামক পুরুষ তো জন্মের 2 বছরেই বিদায় দিয়েছে তাকে। আর স্বামী, স্বামী নামক পুরুষ ভালো তো বাসেই না, নিজের ক্রোধ রাগ তার শরীরে ঢালতে মরিয়া। আচ্ছা, তার ভবিষ্যৎ কি ঈশানের সাথে এমন যন্ত্রণাদায়ক সংসার? তাহলে বুঝি আয়ু এত কম? কারণ এ সংসার তার পক্ষে আর সম্ভব নয়। ভালোবাসাহীন এ ছোঁয়া বিষ তার জন্য। হোক অন্য নারীকে ছোঁয়নি, তবুও সে চায় না এ স্বামী। ভালোবাসা ছাড়া দেহের ক্ষুধা তো পুরুষ পতিতালয়ে গিয়েও মেটায়। তাহলে তার সাথে তাদের পার্থক্য রইল কোথায়? চিৎকার করে বাবা মাকে ডাকলো মনে মনে। হাজার একটা অভিযোগ জানালো মেয়েটা। বিয়েটা করে এ বাড়ির সবার সাথে আলোকবর্ষ দূরত্বের পথ তৈরি করলো বোধহয় সে আরো। ঈশান তাকে ছাড়ার পর সে গোটা জীবনে আরো একবার ওই মানুষটার মুখোমুখি হবে না। এ বাড়িতেও থাকা হবে না তার আর। আজ তার একটা বাপের বাড়ি থাকলে ছুটে গিয়ে মায়ের বুকে জায়গা খুঁজতো বুঝি সে। তা করতো বোধহয়। আগের সময় হলে বড় মামনির কোলে মাথা রাখতো। এখন তো সে পথও বন্ধ। তার নানু কত খুশি তাদের বিয়েতে, অথচ বন্ধ ঘরের ভিতর ক্রমাগত নিজেদের সাথে লড়াই করছে তারা। ভালোবাসার নাটক করা যায় বুঝি? কতদিন এ যন্ত্রণার আয়ু? তার আয়ুই বা আর কতদিন? বড্ড জানতে ইচ্ছে করে তিতিরের। ঘাড় বাঁকিয়ে দেখলো ঈশানকে একটার পর একটা সিগারেট টানছে। তিতির হাসলো, শরীরকে ঠান্ডা করতে না পারার আক্ষেপে বুঝি। এবার ইচ্ছে হচ্ছে ঈশানকে ডেকে তার ইচ্ছেটা পূরণ করতে দিয়ে সকাল হওয়ার আগেই নিখোঁজ হয়ে যেতে। গোটা জীবনের মতো। জোরে জোরে হাঁ করে শ্বাস নেয় সে। সব কেমন ঘুরছে, দুর্বল লাগছে শরীর। এক হাত বুকে রেখে অন্য হাতের কনুইয়ে ভর করে উঠে বসলো, ওড়না নিয়ে গায়ে জড়ালো, মাথা লাগছে তার। ঈশান ভুলেও পেছনে তাকাচ্ছে না, তার উপর খুব রেগে আছে বুঝি। শরীর দিলে সব ঠিক থাকতো হয়তো। আচমকা কিছু একটা গড়িয়ে পড়লো কোলের ওপর। নাকের কাছে ঠান্ডা অনুভব করতেই হাত ছোঁয়ালো সেখানে। কাঁপা কাঁপা হাত ধরলো সামনে, টকটকে লাল রক্ত। আঁতকে উঠলো তিতির, হাতের উল্টো পিঠে দ্রুত মুছতে চাইলো। উহু, গলগল করে গড়িয়ে পড়ছে রক্ত। ঝিমঝিম করা শরীর নিয়ে উঠে দাঁড়ালো সে। ছেঁড়া জামাটা গায়ে কোনোমতে ধরলো, উপরে ওড়না পেঁচালো। কম্পিত পায়ে বের হওয়ার জন্য এগুলো দরজার দিকে, এক হাত নাকে চাপা দেওয়া। ব্যস্ত চোখে খেয়াল করলে ঈশানের নজর পড়ে কিনা। ঈশান সিগারেটে মগ্ন।
দরজার দিকে তাকালো, ওপরের ছিটকিনিটা লক। এক হাতের চেষ্টায় সম্ভব নয় খোলা। দু হাত অনেক কসরতে খুলে ফেলল দরজা। মাথা বাড়িয়ে বাড়ির বাকিদের পরখ করল। দেখা গেল না কাউকে, নিজের ঘরে ঢুকে গেল সে। অতি সাবধানে কল করল নিশিকে। নিশি নুড়ি এক প্রকার ছুটে এসেছে বোনের কাছে। এর আগে দুবার এমন হয়েছিল মেয়েটার। অতিরিক্ত মানসিক চাপের ফল এটা। প্রায় ঘন্টা দুয়েকের পরে ঘরের মধ্যে প্রবেশ করল ঈশান। এ অবধি পুরো এক প্যাকেট সিগারেট শেষ করে এসেছে সে। ঘরের মধ্যে দেখা গেল না তিতিরকে। দরজা খোলা, তবে সেদিকে তাকাতেই আঁতকে উঠল সে। দ্রুত এগিয়ে পরখ করল গোটা মেঝে, বিছানার কাছ থেকে দরজার ওখানটা অবধি। ফোঁটা ফোঁটা অজস্র রক্ত। ঈশান স্তব্ধ হলো। তিতিরকে করা আঘাতের কথা মাথায় আসতেই শূন্য হলো মস্তিষ্ক। দরজা খুলে দ্রুত এসে দাঁড়ালো তিতিরের বন্ধ দরজার সামনে। ব্যস্ত হাতে ধাক্কা দিলে ভিতর থেকেই লক। তিতির, তিতির, খোল বলছি, ভেঙে ঢুকবো না হলে। তিতির। দরজা খুলে গেল। নিশি দাঁড়ানো, মুখটা অন্যরকম লাগছে। কিছু বলবে ভাইয়া? ঈশান অবাক হয় নিশির কণ্ঠে। কঠিন গলায় বলে, তিতির কোথায়? ঘুমায়। এক প্রকার চিৎকার করে ওঠে ঈশান। আমাকে না বলে এ রুমে আসার অনুমতি কে দিল ওকে? নিশি এদিক ওদিক তাকালো। কেউ আছে কিনা খেয়াল করলো, নির্বিকার গলায় বলল, আস্তে ভাইয়া, সবাই ঘুমায়। চিৎকার করার কিছু নেই। নিশির গলা আজ অচেনা লাগলো ঈশানের। সর, ভিতরে যাব, নিজের রুমে যা। নিশি মোটেই সরল না, বরং দরজা আটকানোর জন্য ধরে দাঁড়ালো। ভাইকে ভাবলেশীন গলায় বলল, ওর ঘুম দরকার, পরে একসময় কথা বলে নিও। ঈশান চূড়ান্ত অবাক হয় বোনের ব্যবহারে। তার বউ, অথচ তাকে দেখা করতে দেওয়া হচ্ছে না। বলা হচ্ছে পরে এক সময়, মানে কি? ধমক দিয়ে কিছু বলতে যাবে, প্রায় সাথে সাথে সিঁড়ি ভেঙে ব্যস্ত পায়ে ছুটে এলো নয়ন। হাতে ব্যাগ ট্যাগ। ঈশানকে থেকে থমকালেও সেটার সময় বেশিক্ষণ স্থায়ী হলো না। এই প্রথম ঈশানকে নয়ন বুঝি এমন ইগনোর করলো। তাকে ডিঙিয়ে ভেতরে গেল। নিশিকে ব্যগ্র গলায় তাড়া দিল, ইঞ্জেকশন দিবি তো নাকি? নিশির খেয়াল হতেই ছুটল সেদিকে। তুমি দাও ভাইয়া, আমরা হাতটা শক্ত করে ধরি। ঈশান অবাক দৃষ্টিতে দেখছে সবটা। নয়ন খুব সময় নিয়ে রগে প্রবেশ করালো সুচ। সাথে সাথে ঝাঁকি দিয়ে উঠল তিতির। দু হাতে চেপে ধরে রইল নিশি আর নুড়ি। চোখ উল্টে আসছে মেয়েটার। ঈশানের শরীর ভারসাম্য হারালো। পিছিয়ে এসে ঠেকল দেয়ালে। নয়ন প্রায় 2 মিনিট সময় নিয়ে পুশ করলো সেই ইঞ্জেকশন। তিতির শান্ত হলো আরো মিনিট পাঁচেক পরে। নয়ন নুরিকে ভালো করে তিতিরকে ধরতে বলে নিজে এগিয়ে এলো ভাইয়ের দিকে। গম্ভীর গলায় বলল, ওকে মানসিক ট্রমা দেবে না দয়া করে। সম্পূর্ণ নিষেধ ওর জন্য। প্রায় 15 বছর পর এমন হলো আবার। কি পরিমাণ মানসিক চাপে, যাই হোক, ও এখানেই থাকুক। তুমি ঘরে যাও। ঈশান জবাব দিতে পারে না। কেমন অবশ লাগছে শরীরটা। তবে নয়নের কথার ধরনও পছন্দ হলো না তার। সি ইজ মাই ওয়াইফ, ওর দিকটা দেখার দায়িত্ব আমার। আমরা ওর পরিবার ভাইয়া। তুমি একা ওর সব নও, হতে পারো না। বিয়ের পর স্বামী সব হয় না। হয় হয়তো, তবে মনির ক্ষেত্রে সেটা হয়তো নয়। হলে আজ ওর এই অবস্থা হতো না। ঈশানের হাত মুঠো হয়ে আসে। নুরি আতঙ্কিত হয়। নয়নের মনের কথা সে জানে। কোনো রকমে উত্তেজিত হয়ে মুখ ফসকে এমন সেমন কিছু বলতে দিলে সর্বনাশ হয়ে যাবে একেবারে। ঈশান তপ্ত দৃষ্টিতে তাকালো নয়নের দিকে। ভুলে যাস না কার সামনে দাঁড়িয়ে কথা বলছিস। ভুলিনি, আর ভুলিনি বলেই কিছু করিনি আমি। ঈশানের হাত উঠে গেল নয়নের শার্টের কলারে। ছুটে এলো নুরি দু ভাইকে আটকাতে। শেষমেশ দেওয়ানবাড়ির ছেলেরা নিজেদের মধ্যে মারামারি করবে, নাকি বাড়ির কেউ জানলে সর্বনাশ ঘটবে একেবারে। ঈশানকে আগে সরিয়ে আনলো সে। ঈশানের শরীর কাঁপছে রাগে। নয়নের চোখে মুখে সেটা নেই। ভাইয়ের মুখে মুখে দু একটা কথা বললেও এর চেয়ে বেশি বেয়াদবি তার দ্বারা করা সম্ভব নয়। নিশিও ধীরে সুস্থে উঠে এসে দাঁড়ালো ভাইয়ের সামনে। ধীর গলায় বলল, গলার কাছটা দাগ হয়ে আছে ভাইয়া, গলা টিপে ধরেছিলে নিশ্চয়ই। ঈশানের রাগ নিমিষে গলে গেল। করুণ চোখে তাকালো তিতিরের দিকে, জবাব দিল না। নিশি দীর্ঘশ্বাস ফেলে বলল, মেয়েটার শরীরটা ভালো না কয়দিন হলো। আর রাগারাগি না করলে হয় না। ভালো হয়তো বাসনা, কিন্তু মেয়েটা ছোট ভাইয়া, ওর দোষ নেই। বিয়েটা দিদার জোরাজুরিতে হয়েছে।
ওই রাজি হয়েছে একই কারণে। দুজনেই ভুক্তভোগী তোমরা, তারপরও ওর মনে তুমি কিভাবে জায়গা করে নিয়েছো জানি না। জ্ঞান হারানোর আগ পর্যন্ত তুমি কেন ভালোবাসলে না সেই আক্ষেপে ব্যস্ত ছিল মেয়েটা। ভালো নাই বাসলে মুক্তি না কি দিতে চেয়েছো? ততদিন অন্তত যন্ত্রণা দিও না ওকে। ঈশান একটা শব্দও উচ্চারণ করে না। থরথর করে কাঁপা শরীর নিয়ে ধীর পায়ে বেরিয়ে আসে ঘর থেকে। নিশির চোখের পানি গড়িয়ে পড়ে টপ টপ করে। ভাইয়ের সাথে এমন গলায় কখনো কথা বলেনি সে। নয়নেরও একই অবস্থা। ইচ্ছে হচ্ছে ছুটে গিয়ে ভাইয়ের পা ধরে মাপ চাইতে। তিনজনই দীর্ঘশ্বাস ফেললো।